Assalamualaikum, this is Fazia from Khabarwali. So আজকে আমি অনেক দিন পর চলে এসেছি। তো মাঝখানে একটু গ্যাপ ছিল ঈদ এবং আদার বিজনেসের জন্য। তো আজকে আমি অনেক দিন পর আসলাম আর থ্যাংক ইউ সো মাচ ফর 100 সাবস্ক্রাইবার। এটা লিটল হলেও ইট মিনস আ লট ফর মি। সো আজকে আমি ভাবতেছি যে আমি কাচ্চি বানাবো, বাট ম্যাক্সিমাম টাইম আমি যখন কাচ্চি বানাইছি দেখা গেছে আমি প্যাকেট মশলা ইউজ করে কাচ্চি বানাইছি। বাট আজকে আমি ভাবতেছি যে নো, প্যাকেট মশলা স্কিপ করে আমি ঘরোয়া প্রসেসে যেগুলো মশলা আছে আর কি ওগুলো দিয়ে কাচ্চি বানাবো। সো তার জন্য আমি আজকে সব প্রিপারেশন নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করবো আজকে, কিন্তু আমি কাচ্চিটা রান্না করবো মেনলি কালকে। বিকজ কাচ্চিটার ম্যারিনেশনটার উপরে অনেক কিছু নির্ভর করে। মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে এনাফ, বাট আমার কাছে মনে হয় যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো তত বেশি কাচ্চিটার মধ্যে একটা ফ্লেভার, মাংসের মধ্যে যে ফ্লেভারটা আসে সেটা ভালো হবে। সো আমি এখন রেডি। তো এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। সো আমি গরুর মাংসের কাচ্চি করবো। তো আনফর্চুনেটলি আমি ভাবছিলাম যে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করবো, বাট ইউ নো হোয়াট, ফ্রিজে একবার তখন কুরবানির পরে মাংস যখন সেট করা হয়েছে এখন ওটা নিচে চলে গেছে, তো বের করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি গরুর মাংস কাচ্চি করবো। তো তার জন্য এখানে গরুর মাংস 1 কেজি নিলাম আর সেই সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে 1 কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা। আর সেই সাথে আমি এখানে নিয়েছি জয়ফলের গুঁড়োটা, পাউডার আর কি। এটা আমি বাসাই করেছি, এটা বেস্ট হয়। তো পাটার ফুটা দিয়ে পিষলে এটা মানে আমার বেস্ট মনে হয়। আর এখানে আমি জয়ত্রী এটাকেও গুঁড়া করে নিয়েছি। তো অনেকে দেখা যায় জয়ত্রীটা ডিরেক্ট দেয়, বাট আমি এখানে এটাকেও আমি গুঁড়া করে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, জিরা নিয়েছি 1/2 চা চামচের মতো, এখানে 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া নিয়েছি। আর এগুলো হচ্ছে মূলত 1 চামচ করে জয়ফল আর জয়ত্রী বাটাটা নিয়েছি। আর এইখানে সেই সাথে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে কাঁচামরিচের বাটাটা। এটা ইউজুয়ালি কেউ ইউজ করে না কাচ্চিতে, বাট আমি করবো যেহেতু আমার ঝাল পছন্দ। ও আমি মেবি শুকনা মরিচটা শুকনো মরিচ মানে গুঁড়া মরিচ যেটা, ওটাও অ্যাড করবো আমি এখানে। আর সেই সাথে আমি 1 চা চামচের মতো আদা বাটা রসুন বাটা নিয়েছি। আর এখানে হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে এলাচি দারচিনি আর লবঙ্গ বাটাটা যেটা আর কি। তো আমি এখানে বাটাটা ইউজ করতেছি গরম মশলা। তো সব এখন আমি মিক্স করবো। আর এখানে 1 কাপের মতো আমি দই নিয়ে নিয়েছি, এটা হোমমেড দই, এই জন্য একটু লিকুইড লাগতে পারে, ডিপ ফ্রিজে ছিল দেখে। সো এখন ম্যারিনেশনের বাড়ি। তো আমি এগুলো সব একে একে ম্যারিনেশন করে নিব। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমি লবণ আর এই যে জিরা জিরা এগুলো দিয়ে দিলাম। শুকনো যে মশলাগুলো আছে সো সেই মশলাগুলো দিচ্ছি, শুকনো মশলাগুলো যেগুলো গুঁড়া পাউডার আর কি, পাউডার করা আর কি। সো জয়ফল জয়ত্রী জিরা, এরপরে ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে আগে একটু মাখিয়ে নিই। সো মাংসের সাইজটা মূলত কাচ্চিতে দেখা যায় যে অনেক বড় বড় হয়, বাট আমি একটু ছোট করে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে ম্যারিনেশনটা আরো ভালো হবে। মানে ছোট পিসগুলোতে দেখা যায় যে মশলাপাতি ফ্লেভারটা ভালো যায়। তো এই জন্য আমি একটু ছোট করেই নিচ্ছি, যদিও কেউ আমার সাথে এগ্রি হয়নি, এটা একটু বড়ই রাখছে, আমি আরো ছোট করতাম যদি চাইতাম পেলে। আর এই যে এখানে হচ্ছে বাটা আদা রসুন বাটা যেটা, সেগুলো বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন আর হচ্ছে গরম মশলা বাটা আর সেই সাথে কাঁচামরিচ বাটাটা অ্যাড করে দিয়েছি। সো এটা হাত দিয়ে আমি কমফোর্টেবল মিক্স করতে। তো অন্য কিছু দিয়ে মিক্স করলে আমার কাছে মনে হয় না যে মশলাটা ভালোভাবে মিক্স হয়েছে। সো আমার কাছে মনে হয় যে হাত দিয়ে করলেই কমফোর্টেবল লাগে। সো এটাকে আমি একটু করে দিচ্ছি, যেহেতু ক্রিস্পি এটা কি বলে পেঁয়াজ বেরেস্তাগুলো, সো একটু ভেঙে ভেঙে দিলে ওটা ভালো লাগে। সো আমি অ্যাড করে দিলাম এগুলো। আর এটাই হচ্ছে ফাইনাল পেঁয়াজ হ্যাঁ ফাইনাল পেঁয়াজ দেওয়া, এরপরে আর কোনো পেঁয়াজ দেওয়ার হয় না, প্রয়োজন পড়ে না, এটাই ফাইনাল। সো 1 কাপ দিই। তো এখন লাস্ট বাট নট লিস্ট টক দইটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। সো ভালো করে কাঁচায় দিচ্ছি যাতে কোনো অপচয় না হয়। তো আমি যে জিনিসটা ভুলে গিয়েছিলাম শুকনো মরিচ। তো রান্নায় দেখা যাচ্ছে প্রায় আমি অনেক কিছু ভুলে যাই, বাট লাকিলি আমার মনে পড়ে যায়। তো আমার কখনো এমন হয়নি যে আমার কোনো রান্না অনেক বাজে হয়েছে, আলহামদুলিল্লাহ এটার জন্য যে কখনো হয় না। বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় নর্মালি আমি রান্না করলে আমার রান্নাটা অনেক মজা হয়, বাট কোনো গেস্ট আসলে সেই দিনই ক্যান্সারি মানে খারাপ হয় না, কোনো গড়বড়ও হয় না, বাট নর্মাল যতটা মজা হয় তার তুলনায় একটু হলেও কম মজা হয়। আমি জানি না কেন এরকম হয়, বাট দেখছি এটা হয়। মেবি অতিরিক্ত গেস্ট আসা যে অতিরিক্ত একটা প্রেশার থাকে মাঝে মধ্যে, সেটার জন্য হতে পারে। সো লাস্টলি আমি এখানে যে জিনিসটা অ্যাড করবো, আমার পুরো ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, আমার জাস্ট একটা জিনিস দেওয়াই বাকি আছে, আর সেই জিনিসটা হচ্ছে তেল। তো আমি এখানে যে তেলটা ইউজ করবো সেটা হচ্ছে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওটাতে আমি 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি, যাতে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয় ডুবা তেলের মধ্যে। তো ওই তেলটাই আমি এখন এখানে ইউজ করবো। সো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি, আমার ফ্রাইং প্যানে যেটা ছিল আমি ডিরেক্টলি ওই তেলটাই দিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। এখন এটাকে এভাবে এটাকে আর মিক্স করতে হবে, যেহেতু তেল জিনিসটা সেহেতু আমি চাচ্ছিলাম যে চামচ দিয়ে ইউজ করতে, কারণ
তেল জিনিসটা যেহেতু ইজিলি হাত থেকে যায় না, সেই জন্য আমি এখানে একটু চামচ ইউজ করবো, যাতে করে আমি তেলে হাত দিলে তখন দেখা যায় যে পরবর্তীতে ওটা সাবান দিয়ে ধুলেও ইজিলি যাইতে চায় না। সো এই জন্য আমি আর তেলটা দেওয়ার আগে হাতটা ধুয়ে আমি এখন চামচ দিয়েই তেলটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা হচ্ছে মেইন, এই জিনিসটা তেলটা দিয়ে ম্যারিনেট করাটাই মেইন। কাচ্চিতে যদি তেল দিয়ে ম্যারিনেট না করা হয় সেটা পরবর্তীতে মানে ওই ফ্লেভারটা আসে না কাচ্চি। সো এই তো আমার মাংসটা ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন এটা আমি কালকে দুপুরে রান্না করব, বাকি প্রসেসিংটা কাল দুপুরে হবে। তো আজকের মতো এখানেই। সো এটা এখন আমি ঢেকে ওভারনাইট ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে না, নিচে রাখলেই চলবে। সো বাকি প্রসেসিংয়ে কালকে যাচ্ছি। তো এখন আমার যে কাজটা হচ্ছে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমি আগে চাল সিদ্ধ করে নিব, আর সেই সাথে আলুটাকে পোড়া পোড়া করে নিব, একদম ভাজা ভাজা করে নিব, বাট ওটা সিদ্ধ হবে না, জাস্ট করে দিয়ে একটু ঝোলঝুল নিব। সো লেটস গো। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1/2 কেজির মতো, সেটার সাথে আমি লবঙ্গ, এলাচি আর দারচিনি দিয়েছি, 2টা লবঙ্গ দিয়েছি, 2টা এলাচি আর দারচিনির টুকরা দিয়ে দিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম যাতে করে ভালো মতো লবণটা সেট হয়। আর সেই সাথে আমি সামান্য অয়েলও দিয়েছি, কয়েক ফোঁটা অয়েল দিলেই হবে, কুকিং অয়েল। আর এটা দেওয়ার রিজনটা হচ্ছে মূলত যাতে চালটা স্টিকি না হয়ে যায়, একটা একটার সাথে লেগে না যায়। সো এই তো আমাদের চালটা রেডি হয়ে গিয়েছে, আর আমি 70% কুক করেছি। সো দেখতেই পাচ্ছেন যে ভিতরে একটা শাঁসালো ভাব রয়েছে। আর সেই সাথে যে লবঙ্গ, এলাচি, দারচিনি ছিল এক্সট্রা, সেটা আমি সরিয়ে ফেলতেছি যাতে খাবার সময় কোনো বিড়ম্বনার পড়তে না হয়। অনেক সময় দেখা যায় যে এলাচি বা দারচিনির টুকরা বা লবঙ্গ দাঁতের নিচে পড়লে ওটা খুবই ইরিটেটিং লাগে খাওয়ার সময়। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সেই আলুর সাথে আমি লবণ মাখিয়ে এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব। সো আমি সামান্য তেল দিয়ে সেটার মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। সো আমি একদম হাই হিটেই আলুটাকে ভেজে নিচ্ছি, মানে জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট যাতে আলুটা উপর থেকে একটু পোড়া পোড়া হয়ে যায় এটার জন্য। এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো এই যে কড়াইটা, তো আমি কড়াই করে এখন মানে সিল করে নিব সব কিছু দিয়ে। তো ফার্স্টে আমি এই যে কালকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আমি পুরো পাতিলে ছড়াই দিব। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সো ভালোভাবে যাতে কোনো জায়গা খালি না থাকে, বাদ না পড়ে যায়, সেরকম ভাবে ভালোভাবে মাংসগুলোকে ছড়িয়ে এরপরে দিতে হবে। সো আমি এখানে মাংসগুলোকে ছড়িয়ে দিচ্ছি, তেল মশলা সব তো দেওয়াই আছে, আর কিছু প্রয়োজন নেই। এরপরে বাকি আপনারা এটা দুইভাবে করতে পারেন। আরেকটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে যে কিছু মাংস একদম নিচে দিয়ে এরপরে চাল দিয়ে, তার উপরে আবার মাংস দিয়ে, তার উপরে আবার মাংস দিয়ে, দেন আবার চাল দিয়ে, সেটা একটা প্রসেস আছে। বাট আমি এই প্রসেসিংটা আমার কাছে বেশি ভালো লাগে, যে একদম নিচেই মাংসগুলো থাকবে আর তার উপরে চালটা আমি দিয়ে। সো আমি বাটিটাকে, যে বাটিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে কাঁচায় এ করে দিচ্ছি। সো এই তো মাংসগুলো সেট করা হয়ে গিয়েছে, আমি এভাবে চেপে চেপে দিচ্ছি মাংসগুলো। এবার চালটা দিয়ে দেওয়ার পারে। সো আমি এই যে চালটা যেটা ছিল, ও সরি, এখানে একটা জিনিস হচ্ছে কি, চাল দেওয়ার আগে আমি এখানে যে আলুগুলোকে আর ভেজে নিয়েছিলাম পোড়া পোড়া করে, এই আলুগুলোকে আমি এখন একটা একটা করে উপরে দিয়ে দিব। তাতে হবে কি, আলুটা সিদ্ধ হয়নি বাট সিদ্ধ হয়ে যাবে। আর সেই সাথে আলুটার মধ্যে মাংসটার থেকে যখন ভাপ উঠবে, যখন মাংসটা সিদ্ধ হতে থাকবে, ভাপ উঠতে থাকবে, তখন আলুটার মধ্যে একটা ফ্লেভার যাবে, ভাবটা আলুর মধ্যে যাবে। তো তখন আলুর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তার জন্য মাংস পর এই আলুগুলো দিচ্ছি। আর আলুগুলো কিন্তু এখন সিদ্ধ হয়নি, তো জাস্ট আমি উপর থেকে একটু ঝোল দিয়েছি আর কিছু করিনি। তো আলুগুলো দিয়ে দিলাম। এরপরে যেটা করবো, চালগুলোকে দিয়ে দিলাম, ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে। এখানে আমি আধা কেজির মতো চাল নিয়েছি। সো 1 কেজি মাংসের সাথে আধা কেজির মতো চাল পুরোটাই আমি পুরো বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। সো এই যে এলাচির যে ইয়াগুলা দানা এন্ড হচ্ছে দারচিনি, লবঙ্গ, ওগুলো আমি সরিয়ে নিয়েছি। এই যে আমি এখন চালটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি যেটা করবো, আলু বোখারা। তো আমি 5টা আলু বোখারা নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ইচ্ছে করে দিতে পারেন। তো অনেকের পছন্দ না হলে স্কিপও করতে পারেন। তো আমি এখন আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি। আমি 5টা আলু বোখারা নিয়েছি, 5টাই দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিব, দুইটা জিনিস, কেওড়া জল আর গোলাপ জল। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট ফ্লেভারটা ওরকম আসে না। আমি দেখেছি যে কেওড়া জল আর গোলাপ জলটা ইউজ করি, একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা মানে বিরিয়ানি হোক, তেহারি হোক বা কাচ্চি হোক, ভালো লাগে এটা। তো আমি এখানে আগে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। দেন এখন আমি যেটা দিব সেটা হচ্ছে কেওড়া জল। সো প্রত্যেকটাই আমি আমার মান মতো চিনি পরিমাণ দিয়ে দিচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট। এইবার যে কাজটা করবো, যে সিদ্ধ হওয়ার জন্য অ্যাডিশনাল কোনো আমি পানি ইউজ করবো না, পানির বদলে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে পুরোটাই আমি দুধ ইউজ করবো এখানে। সো দুধের উপরেই এই পুরো রান্নাটা হবে। আর মাংস থেকে যে পানিটা বের হবে আর যে ভাবটা আসবে, ওটাতেই মূলত পুরো মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আর চাল যতটুকু সিদ্ধ হওয়ার রয়েছে আর বাকিটা সিদ্ধ হবে পুরো এই পানিতে, এই দুধের উপরেই সিদ্ধ হবে। সো এখন আমি দুধটা দিই। এখানে যে
কাজটা আমি করেছি সেটা হচ্ছে আমি এটা 1 কাপের মতো দুধ নিয়েছি। তো আপনারা লিকুইড দুধই এগুলো ইউজ করতে পারেন অথবা আপনার পাউডার দুধ যেটা আছে সেটা দিয়ে পানি অ্যাড করেও করতে পারেন। তো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা যে আমি যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম মাংসটা সেই পাত্রেই আমি দুধটা নিয়েছি, যাতে যে আলগা মশলাগুলো পাত্রে লেগেছিল সেটাও যাতে দুধের সাথে চলে আসে, তাহলে আর কি কোনো অপচয় হবে না মশলার। তো সেই জন্য আমি এটাকে নিয়েছি। তো এখন আমি এই যে দুধটা একটা মতো দুধ যেটা দিয়েছিলাম সেটা আমি চারপাশ থেকে এভাবে অল্প অল্প করে দিয়ে চারিদিকে ভালোভাবে দিয়ে দিব, যাতে তোমাকে কম করে না যায়। আমি দুধটা অ্যাড করে দিয়েছি। তো লাস্টে আমি এখানে ফুড কালার অ্যাড করে দেবো, আর এটা হচ্ছে মূলত জর্দা রং যেটা সেটাই। তো আমি হালকা হালকা করে সব জায়গায় দিব না, একটু করে কিছু জায়গায় কালারটা অ্যাড করে দিই এরকমভাবে কিছু করে। সো দ্যাটস ইট। এখন বাকি যে কাজটা আছে সিল করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। দেখা যায় যে সিলটা যদি ভালো মতো না হয় তাহলে যে ভাবটা বের হয়ে গেলে মানে পরবর্তীতে এটা প্রবলেম করে বলতে হচ্ছে ভাবটা বের হয়ে গেলে দেখা যায় যে ভালো মতো ভিতরে মাংসটা সিদ্ধ হতে চায় না, চালটা কাঁচা কাঁচা মাংসটা কাঁচা কাঁচা রয়ে যায়। সেই জন্য সিলটা করা খুব ইম্পর্টেন্ট, যাতে কোনো জায়গা দিয়ে বাতাস বের হয়ে না যায়। আর সেই সাথে হচ্ছে যে একটা টাইম পর এই জিনিসটা নিজেই তার জায়গা খুঁজে নিবে, যে বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য, ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আমাদেরকে সিলিংটা অনেক ভালোভাবে করতে হবে। আর এটার জন্য পারফেক্ট একটা সরা খুঁজতে হবে, ঢাকনা, যেটা দিয়ে আর কোনোভাবেই কি বলে ভাবটা বের না হচ্ছে। সো এবার সিলিং করাটা আমি সিল করতেছি, আটা দিয়ে চারিদিকটা সিল করে নিব এভাবে, এরপর সরাটা উপর দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। সিলিং প্রসেস শেষ, এখন সরাতে ভালোভাবে দেখতে হবে কোনো জায়গা দিয়ে কোনো রকম ফুটা বা বের হওয়ার কোনো রাস্তা রয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলায় বসাবো। তো আমি এখানে তাওয়া দিয়ে দিয়েছি, যেহেতু পাতিলটা অ্যালুমিনিয়ামের, সো দেখা যেতে পারে যে হয়ে আসলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো পাতিলে যাতে না লাগে বা পোড়া না লাগে সেটার জন্য আমি তাওয়া দিয়ে দিয়েছি, যাতে করে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো কাচ্চি আমাদের রেডি হয়ে গেছে। এই ফার্স্ট টাইম আমি প্যাকেট মশলা ছাড়াই কাচ্চি বানিয়ে ফেলেছি। এখন টেস্ট করে দেখা পালা যে কেমন হয়েছে। আর আমি এটা একটা তাওয়ার উপরে দিয়ে এরপরে কাচ্চিটা রেডি করেছি, মানে তাপ দিয়েছি, কারণ তাওয়ার উপরে না দিলে দেখা যেত যে আমার পাতিলটা যেহেতু অ্যালুমিনিয়ামের, তো এটা দেখা যেত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এই জন্য আমি কি করেছি, ফার্স্টে 10 মিনিট আমি হাই হিটে আগে ফার্স্টে 10 মিনিট কিছুক্ষণ রেখেছিলাম কাচ্চিটাকে। এরপরে লাস্টে 40 মিনিট আমি হাই হিট আর মিডিয়াম হিটের মাঝামাঝি, একটা মিডিয়াম হিটই বলা চলে, মিডিয়াম হিটে আমি কাচ্চিটাকে তৈরি করেছি। এখন যে সিল করা ছিল, সিল করাটা খুলে দেখতে পারা যে কেমন হয়েছে ভিতরে, কেমন অ্যারোমা আসছে। অ্যারোমাটা অনেক জোস আসতেছে। এখন আই ডোন্ট নো যে খেতে কেমন লাগবে বা এরকম হবে। সো আমি সাইড থেকে যে ইয়াটা ছিল ওটা উঠিয়ে ফেলতেছি। সো আমার মনে হচ্ছে যে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, বাকিটা তো খেলেই বোঝা যাবে। আমি একটা কুইক স্টার দিয়ে নিই। যা ছিল আমি যা দিয়েছি একদম আমার মনে হচ্ছে যে পারফেক্টলি ছিল। ওকে, তাহলে আমি এক পিস মাংস নিয়ে নিয়েছি, ব্রেড, আলু নিয়ে নিলাম। ওয়াও, আমি নিজে রান্নার ফ্যান, অলরেডি নিজে আছি, এখন আরো হয়ে যেতেছে এই অ্যারোমাটা পেয়ে। সো ফার্স্ট বাইট। সো এই যে মাংস ভালোই সফট হয়েছে, বাট গরমের জন্য আমি খেতে পারতেছি না, একটু ফার্স্ট বাইট খেয়ে। সো ফাইনালি আমি সাকসেসফুলি আমার এক্সপেরিমেন্টটা করতে পেরেছি। তো কাচ্চি আর আমার কাছে মনে হচ্ছে যে কাচ্চি রান্নাটা ইজি কোন ওয়েতে, ইজি হচ্ছে এই ওয়েতে যে কাচ্চি রান্না করলে চুলার কাছে এত বেশি যাওয়া লাগে না, যেটা খুবই মানে কি বলবো ইরিটেটিং লাগে মাঝে মধ্যে। যেমন বিরিয়ানি, তেহারি এইসব আইটেম রান্না করতে হলে চুলার কাছে অনেকক্ষণ থাকা লাগে, নাড়া লাগে, চাল রেডি করা লাগে। সো বাট কাচ্চি খেতে হয় কি যে পুরোটা প্রিপারেশন আমি এখানে একদম ফ্যানের নিচে বসিয়ে নিতে পারতেছি, নিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিলাম আর দেন 50 মিনিট ওয়েট করলাম, বাস হয়ে। সো মানে চুলার কাছে যে কাজটা মানে ওটা কম, সো এই জন্য। সো এই যে এখানে মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে।
বেশ ভালোই সফট হয়েছে, আর স্পেশালি দই ইউজ করার জন্য আর দুধের উপরে হওয়ার জন্য মাংসটা অনেকটা সফট হয়ে যায়। পারফেক্ট। আর সাথে যদি থাকে কোক, আর কি লাগে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, হয়তো কোনো রেসিপির ব্লগ, হয়তো বা কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ, বা হইতেও পারে কোনো রেস্টুরেন্টের রিভিউ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।